এখানে যে নারকোলটা আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কিছুদিন আগে আমি মার কাছে গিয়েছিলাম, আমার মায়ের বাড়ি। তো সেখান থেকেই আমার মা দিয়েছিল, নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত। তো প্রথমেই কিন্তু আশিবাসি ঘরে সমস্ত কিছু সেরে নিয়েছি। আর এখানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন নারকোলটাকে আগে কুড়ে নিচ্ছি। এই নারকোলটা দিয়ে আমি কিন্তু একটা রাইস বানাবো, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আলু সমস্ত কিছু আজকে মানে যা যা বানাবো, পটল এখানে নিয়ে নিয়েছি। তো এগুলো আমি আগে কিন্তু বেছে নেবো। তো যেহেতু আমার শাশুড়ি মা নেই, উনি গেছেন বাপের বাড়ি বেড়াতে, তো সেহেতু আমাকে কিন্তু একা হাতেই সমস্ত কাজটা করে নিতে হবে। তাই আজকে কিন্তু আমি সকাল সকালই একটু ঘুম থেকে উঠেছি। আজকে 7টা না বাজতেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর সর্বপ্রথম নারকোলটাকে তো কুড়ে নিলাম, আপনারা দেখতেই পেলেন। আর এদিকে এই যখন আলুটা ছিলে কিন্তু একদম এরকম রাউন্ড শেপে মানে সার্কেল মতো করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরপরে কিন্তু জলে ডুবিয়ে দিলাম, কেন আলু বেশিক্ষণ এমনি খোলা অবস্থায় থাকলে সেটা কালো হয়ে যায়, সেই জন্য জলে ডুবিয়ে দিয়েছি। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন পটলটাকে কিন্তু এইভাবে আমি ছিলে নিচ্ছি। এইভাবে কিন্তু একটু হাফ হাফ করে ছিলে নিলে ভাজলে পটলটা কিন্তু তাড়াতাড়ি সফটও হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে কিন্তু আমি বানাবো নারকোল দিয়ে পোলাও। নারকোল দিয়ে এই পোলাওটা কিন্তু মানে অ্যাকচুয়ালি এটাকে কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে সবাই বলে মিষ্টি খিচুড়ি। এটা কিন্তু এই রেসিপিটা আমি এখানে এসেই শিখেছি। প্রথম কিন্তু আমি মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতাম না, স্পেশালি মানে কোনো রাইসের মধ্যে মানে ভাতের মধ্যে। কিন্তু খেয়ে খেয়ে বলে না মানুষ অভ্যাস হয়ে যায়, মানুষ অভ্যাসের দাস, তো আমিও অভ্যাস হয়ে গেছি। যাই হোক, এখানে সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। আর আলুটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জলও ঝরিয়ে নিয়েছি। এবারে কিন্তু এর মধ্যে একে একে মশলা দিচ্ছি। ওই যে মশলা বলতে কিছুই না, এখানে দেবো হলুদের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন, মানে যতটা লাগবে নুনটা। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োও দিতে পারেন, আমি এই যে সামান্য দিয়ে দিলাম। তো এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারেন, আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিইনি। যেহেতু আজকের সমস্ত যে খাবারটা বানাচ্ছি সবটাই কিন্তু আমি বাচ্চাদের জন্য, আমি কিন্তু আজকে সমস্ত বাচ্চাকে ইনভাইট করেছিলাম, তো তাদের জন্যই কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে। এখানে এই যে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এইসব ভাজাভাজি কিন্তু সাদা তেল, রিফাইন অয়েলেই ভালো হয়। তো এইভাবে কিন্তু আমার যতটা আলু এর মধ্যে আসছে মানে কড়াতে, ততটা আলু কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে কিন্তু এটাকে কমিয়ে কমিয়ে ভেজে নেবো। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে, আর একটা আলুও কিন্তু ভাঙবে না, আর কত সুন্দর ক্রিস্পি ভাব একটা এসেছে। আর আজকের যে আয়োজনটা করেছি সেটা বাচ্চাদের জন্য। আমি বললাম কে কে বাচ্চা আসবে সেটা আমি বলে দিই। আমার জায়ের দিদির ছেলে মেয়ে এসছে, ওদের ইনভাইট করেছি। আমার একটা জায়ের মেয়েকে ইনভাইট করেছি, জায়ের ছেলেকে ইনভাইট করেছি, প্লাস আমার মেয়ে আছে। তো ব্যাস এই কজন। বাচ্চাদেরকে নিয়ে কিছু পার্টি টাইপের করলে দেখবেন ভালোই লাগে। তো যাই হোক, এদিকে তো আলুটাকে আবারও বসিয়ে দিলাম। এদিকে আপনাদের দাদাভাই ভালো চাল নিয়ে চলে এসেছে। আপনারা তো জানেন যারা আমার ব্লগিং ভিডিও দেখেন, সচরাচর আমি কিন্তু মোটা চালই খাই, কিন্তু কেউ বাড়িতে গেস্ট এলে তাদের জন্য কিন্তু আমি ভালো চালই রান্না করি। তো এদিকে এই যে আমি চালটাকে কিন্তু মেপে নিচ্ছি। তো যেহেতু বাচ্চারা খাবে প্লাস আমাদের ঘরেরও লোক আছে, সেই জন্য আমি এখানে 4 টিন চাল নেবো, মানে এই গ্লাসটার 4 গ্লাস চাল নেবো। সেটা নিলেই কিন্তু এবেলা ওবেলা মানে রাত্রে প্লাস লাঞ্চে প্লাস দুপুরে কিন্তু এনাফ হয়ে যাবে। তো চালটাকে কিন্তু আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। কেন এটাকে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা? এই চালটা আবার ফুট আছে জানেন তো, বেড়েও যায়। তো সেই জন্য দোকানদার বলেই দিয়েছে আধা 1 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে, যাতে তাড়াতাড়ি কিন্তু চালটা মানে ভাতটা তাড়াতাড়ি হবে। তো এদিকে ভালো করে ধুয়ে কিন্তু জল ধরিয়ে আমি ভালো করে কিন্তু ভিজিয়ে দিচ্ছি। ওদিকে কিন্তু আবারও যাচ্ছি। তো ওদিকে তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর পটলটাকেও কিন্তু আমি সেম জায়গাতেই ম্যারিনেশন করে নেবো। আর এখানে আবারও আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য নুন। এর মধ্যে কিন্তু আর কিছু দেবো না। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিন্তু সেম ফ্রাইং প্যানেই কিন্তু আমি পটলগুলোকে ভেজে নেবো। যেভাবে আলুগুলোকে ভাজলাম সেইভাবেই কিন্তু পটলগুলোকেও ভেজে নেবো। সত্যি যে কোনো পোলাও ভাত কিংবা খিচুড়ি যাই বলুন, এর সঙ্গে কিন্তু একটু ভাজাভুজি হলেই ভালো লাগে খেতে, কি বলুন? শুকনো শুকনো। আর বাচ্চাদের তালে তালে আমাদেরও কিন্তু খাওয়া হয়ে যাবে। তো এই তো একে একে করে নিচ্ছি, কতটাই না ভালো লাগছে। তো প্রথম মনে হচ্ছিল যে একা হাতে কি করে সমস্তটা ম্যানেজ করব, যেহেতু আমার শাশুড়ি মা নেই। কিন্তু দেখুন আল্লাহ তাআলা চাইলে কিন্তু সব কাজটাই ভালো হয়ে যায়। আর মন কিন্তু নেক হলে মানে মনের ইচ্ছাটাও যদি সঠিক হয়, কিন্তু সেটা পূরণও করে দেন ওপরওয়ালা। তো এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পটলটাও কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চলুন এবার যাই আমি অন্য কাজে। তো
বাচ্চাদের ইনভাইট করেছি আর নাস্তাতে কিছু রাখবো না, এটা তো হতে পারে না। তাই চটজলদি কিন্তু আমি আমার মেয়েকে দিয়ে একটু 1 কিলো ময়দা মতো এনে দিলাম। সেখান থেকে কিন্তু অল্প পরিমাণ মানে 500 পরিমাণ নিয়ে কিন্তু সেটা আমি এবারে মানে মেখে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি দিয়েছি সামান্য বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি আর নুন। এরপরে কিন্তু আমি এমনি নর্মাল মানে জল দিয়েই কিন্তু ভালো করে মেখে নেবো। হ্যাঁ, বেকিং পাউডার বেকিং সোডা এই কারণেই দিলাম, ওটা দিলে কি হয় একটু নানপুরি টাইপের মানে খেতে হয় আর কি। তো নানপুরি করতে গেলে তো আরও অনেক জিনিস থাকে মানে দিতে হয়, তো সেগুলো আমার কাছে নেই, ঘরোয়া পদ্ধতিতেই আর কি আমি এটা বানাচ্ছি। আর এদিকে আপনারা দেখতেই পারলেন আমার মেয়ে এসেছিল, আর মেয়েকে আমি কিন্তু দিয়েছিলাম নারকলের যে জলটা হয় সেটা দিলাম, ও খেতে ওটা অনেক ভালোবাসে তাই দিলাম। আর এই যে এইদিকে কিন্তু আমি একটা একটা করে করতে লেগেছি। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য কিন্তু এমনি প্লেন তেল দিয়ে ভেজে দিচ্ছি। তো তেল দিয়ে ভাজতে গিয়ে কী কাণ্ডই হলো দেখুন না, মানে ঠিকঠাক মতো হতে চাইছিল না। তো প্রথমেরটা তো ওইভাবে করে নিলাম, তারপরে কিন্তু আমি সমস্ত কিছুটা আর কি পরোটা টাইপের ভেজেছি আর কিছুটা লুচি টাইপের ভাজি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু পরোটাটা ট্রাইঅ্যাঙ্গেল শেপে কিন্তু ভালো করে বেলে নিয়েছি, আর এটা কিন্তু আমি চাটুতে দিয়ে দিলাম। এবারে কিন্তু আরও একটা আমি বেলতে শুরু করে দিয়েছি, আর এই তখন উল্টে দিলাম। এরপরে কিন্তু অল্প অল্প করে কিন্তু আমি এর মধ্যে তেল দেবো, সাদা তেল দেবো, আর খুন্তির সাহায্যে কিন্তু ওলট পালট করে এটাকে আমি ভালো করে ভেজে নেবো। আর এই দেখুন চারিপাশে কীরকম ছড়িয়ে দিচ্ছি। আর আমার কাছে তো আপনারা জানেন একটা অয়েল কন্টেনার আছে যেটা অয়েল স্প্রে করা হয়, কিন্তু এই তাড়াতাড়ির মধ্যে মানে ওর মধ্যে এখনও অয়েল নেই বলে সেই জন্য কিন্তু আমি এখানে আর ইউজ করতে পারছি না, সেটা হাতের ধারে যা পেয়েছি তাই দিয়েই করছি। আর এই দেখুন কত সুন্দর লাল লাল পরোটা ভাজা হয়ে গেছে। আর প্রথমেই কিন্তু আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে দেবো, তারপরে কিন্তু আমি বাচ্চাদেরকে একা হাতে কিন্তু সমস্ত কাজটা করা মাঝে মধ্যে খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু কি আর করবো, একার সংসার একা হাতে কিন্তু সব কিছুটা করতে হবে, কারোর উপর ভরসা করলেও চলবে না। তাই ভাবলাম মনের জোর নিয়ে আজকে আমি যে এই সমস্ত আয়োজনটা করছি পুরোটাই কিন্তু আমি আমার মনের জোরেই করছি। কেন আমার ইচ্ছা গেল যে বাচ্চাদেরকে কিছু ভালো মন্দ করে খাওয়াই। আর এই দেখুন পরোটা তো হয়ে গেছে, এদিকে লুচিটাও আমার ভাজা হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি বাচ্চাদের জন্য একটু ডিম ভেজে দেবো, মানে স্ক্রাম্বল এগ করে দেবো পেঁয়াজ দিয়ে, লঙ্কা দেবো না যেহেতু বাচ্চারা খাবে তাই। তো এদিকে আমি ভেবেছিলাম একটু আলুর দম করব, কিন্তু সময়টা হয়ে ওঠেনি আর কি, অনেকটা শর্ট সময় তো, আর অনেক কিছু আয়োজন আছে সেই জন্য আর সেটা হয়ে উঠলো না। তাই ডিম ভাজা দিয়েই আমি ওদেরকে দেবো খেতে। তো এখানে এই যে কড়া নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর ডিমটাকে কিন্তু আমি আগেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে চাটুতে, ভালো করে হাতের সাহায্যেই এরকম করে স্প্রেড করে দিলাম। আপনারা হয়তো এবার ভাবতে পারেন আপু দেখুন সব কিছু হাত দিয়ে করছে। আমার আর কিছু মনে হয় না, জানেন তো, যে আমি একটা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে দেখাচ্ছি আমাকে ভালো কড়া নিতে হবে বা ভালো খুন্তি নিতে হবে, এগুলো মনে হয় না। আমার মনে হয় আমি যেরকম সিম্পলিসিটি, আমার ঘরের যেরকম কায়দা কানুন যেভাবে আমি থাকি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই মনে হয়। আর আপনারা ওদিকে দেখতে পাচ্ছেন আমি একটা বড় থালা সাজাচ্ছি বাচ্চাদের জন্য, মাঝখানে কিন্তু মিডিলে এই ডিম ভাজাটাকে দিয়ে দেবো। তো এইদিকে তো ডিমটা হয়ে গেছে, এবারে কিন্তু আমি খুন্তি দিয়ে ভেজে নিচ্ছি। আর যেহেতু ওরা বাচ্চা ছোট তাই আমি বেশি পরিমাণ করিনি, কেন আপনারাও বুঝতে পারছেন আর আমিও জানি বাচ্চাদের পেট আর কতটুকু ওরা বেশি খেতে পারে না, খাওয়ার থেকে বেশি নষ্ট করে। তবে হ্যাঁ একটা কথা কি জানেন, পরের বাড়ির জিনিস খেতে ভালো লাগে, আমরাও ছোটোবেলায় ছিলাম, মানে নিজের ঘরের জিনিস ভালো লাগতো না, পরের ঘরের জিনিস খেতে খুবই ভালো লাগতো। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টা বাচ্চা একদম বসে আছে, আর এ কিন্তু ওকে ডিম খাওয়াতে চেষ্টা করছে, কিন্তু ও ডিম খেতে পছন্দ করে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। আর এই যে বড় একটা জাম্বো সাইজের হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোলার ডাল, এটা কিন্তু আমি ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, একে ভালো করে 2-3 বার কিন্তু ভিজিয়ে নিয়েছি। তো প্রথমেই কিন্তু আমি এই জলটা মানে এই ডালটাকে কিন্তু আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আর এই যে আমি মিষ্টি খিচুড়িটা করছি এটা বানানো কিন্তু খুবই সহজ। আর ডালটা দেওয়ার পরে কিন্তু আমি নর্মাল এমনি জল দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু দেবো না, দিয়ে কিন্তু এটাকে ঢেকে দেবো। আর ঢাকনাটা দিতে গিয়ে দেখলাম একদম ছোট হয়ে গেছে, তাই বড় একটা সাইজের ঢাকনা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু আমি ভালো করে হাফ বয়েল করে নেবো, তারপরে কিন্তু চালটা দেবো। তো এই দেখুন এদিকে ফুটতে শুরু হয়ে গেছে, আর তার মানে এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দেবো, তার আগে একবার ভালো করে এবারে চালটা যেটা ধুয়ে আমি আর কি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। তো এটা চালটা ভালো করে দিয়ে দেওয়ার পরে এবারে কিন্তু আমি আরও যা যা দেওয়ার সেটা দেবো। তো কী কী আমি দিচ্ছি চলুন আপনারা দেখতে থাকুন। তো এখানে যেটা আমি নারকোল আর কি কুড়ে রেখে দিয়েছিলাম, আর এখানে যেহেতু একটা নারকোল পুরো কোড়া আছে তাই আমি এখানে একটা নারকোল কোড়াটা অনেকটাই
অনেকটাই করা ছিল, তাই পুরোটা দেবো না, এই যে সামান্য একটু রেখে দিচ্ছি। এটা অন্য দিনে আর কি চিড়ে মুরগি খাওয়া হবে। চিড়ে মুরগির রেসিপিটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। আর এখানে কী কী গোটা গরম মশলা দিলাম দেখুন আপনারা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এরপরে পরিমাণ মতো আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, একটা মিনিমাম আন্দাজ করে জল দিচ্ছি। এরপরে যদি জল লাগে আরও কিন্তু উষ্ণ উষ্ণ জল আমি এর মধ্যে দিয়ে দেবো। তো ব্যাস কিছুই না, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে চলে এলাম কিন্তু মাংসটা করতে। এখানে আমি আজকে করব চিকেন, বিফের কোনো আইটেম হবে না। এই কারণে বিফ করব না, কেন বাচ্চারা বেশিরভাগ দেখবেন বিফের থেকে চিকেনটাই ওরা প্রেফার করে আর পছন্দও করে। তো তাই জন্য আমি এখানে চিকেন কষা করব। তো এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি কিন্তু ধুয়ে ভালো করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে সব থেকে বোরিং কাজ, পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে। যাই হোক, এদিকে ভাজতে তো হবে পেঁয়াজটা। আর এই দেখুন লাল হয়ে গেছে পেঁয়াজটা, অনেকটাই লাল হয়ে গেছে। তো এর ফাঁকে আমি ঘরে চলে গেছিলাম কাজ করতে। আর এদিকে দেখুন চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা কিন্তু আমি বেশি লাল করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন হালকা লাল করেছিলাম। আর এই যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছিলাম, এবার চিকেনটাকেও আমি হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথেই। তো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম, এরপরে দিচ্ছি নুন। আদা রসুন বাটা নুন দিয়ে কিন্তু এটাকে ভালো করে আগে কষিয়ে নেবো, যাতে আদার গন্ধটা চলে যায়। আমার আজকে ইচ্ছা ছিল যে এই মাংসটা কিন্তু কিছুদিন আগে যে আমি বিফ রান্না করেছিলাম বাটা মশলা দিয়ে সেইভাবে করব, কিন্তু সময় অনেকটা কম ছিল আর অনেকটা মানে আয়োজন ছিল, মানে অনেক কিছু করবার ছিল, সেই জন্য কিন্তু আমার আর সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, আদার গন্ধ তো চলে গেছে। এরপরে এই যে সেদিনের কিন্তু বাটা মশলা অল্প একটু ছিল, মানে ধনে আর জিরে বাটা, সেটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে এখানে হলুদের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তো সেটা দিয়েও কিন্তু আমি ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। এবারে কিন্তু একে একে আরও যা যা মশলা লাগবে সেগুলোকে কিন্তু দিয়ে দেবো। তো এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, মানে একদম অল্প পরিমাণ, না হলে একদম ফিকা ফিকা লাগবে, খেতে ভালো লাগবে না, সেই জন্য। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে কিন্তু এটাকে আমি আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে কিন্তু এরপরে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ জল দেবো। কিন্তু হ্যাঁ, তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস দেবো, সেটা হচ্ছে এখানে টমেটো কুচি। টমেটো কুচি দিলে কিন্তু একটা টক ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর চিকেন বিফের মধ্যে একটু যদি টমেটো পড়ে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো টমেটো দেওয়ার পর আরও একবার ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবারে কিন্তু এর মধ্যে জল দেবো সামান্য পরিমাণ। একটু জল তো লাগবেই, জল না নিলে কি হবে বলুন তো, মশলাটা যেটা আছে সেটা তেলের সঙ্গে বেশি পুড়ে যাবে। তো যে বাটিটায় আমার ধনে আর জিরে বাটা ছিল সেই বাটিটা ধুয়েই কিন্তু আমি অল্প পরিমাণ জল দিলাম এখানে। আর একদম লাস্টে এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ঝালটা হয় না, আর কালারটা দেখবেন এত সুন্দর আসে যে দেখেই মনে হয় যে খেয়ে নিই মাংস রান্নাটা। তো সেই জন্য এটা দিলাম। তো এরপরে আরও একবার ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা তো এদিকে কষাচ্ছি, হঠাৎ করে মনে পড়লো একবার ভাতটা দেখে নিলে হয় যে কেমন হয়েছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাতের জল একদম শুকিয়ে গেছে। তো আমাকে আর একটু জল দিতে হবে, কেন ভাতের যে চালটা আছে সেটা এখনও পর্যন্ত শক্ত আছে, তাই অল্প একটু জল লাগবে। তো হাঁড়িতে আমি কিন্তু অল্প গরম জল করে রেখেছিলাম আগে থাকতে, তো সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। তো এর মধ্যে কিন্তু ঘি দেবো সামান্য, চিনি দেবো, নুন দেবো, কিন্তু সেটা একটু পরে দেবো। আগে ভালো করে ভাতটা হয়ে গেলে তারপরে দেবো, না হলে ওগুলো দিলে কী হবে বলুন তো, ভাতটা ভালো করে হতে চায় না, হতে আরও সময় লাগবে। আর যেহেতু এটা বাসমতি রাইস না, এমনি নর্মাল বাড়িতে যেটা খাওয়ার চাল সেটা দিয়ে করছি, মানে একটু ভালো কোয়ালিটির চালের করছি, সেই জন্য। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তলায় না ধরে যায়। তো চলুন এবারে দেখে নিই মাংসটাকে আরেকবার। তো মাংসর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর কালার এসেছে কি বলবো। হয়তো আল্লাহ তাআলা বাচ্চাদেরকে খাওয়াবো সেজন্যই হয়তো এত সুন্দর একটা কালার দিয়েছেন, কেন আমি সবসময় রান্না করি তো সবসময় কিন্তু এত সুন্দর অ্যাট্রাকটিভ কালারটা আসে না। আজকে বেশ মনের মতো একটা সুন্দর কালার এসেছে। তো এবারে একটু জল দিয়ে দিলাম, একটু গ্রেভি রাখতে হবে, যেহেতু বাচ্চারা খাবে, ওরা গ্রেভিটা চাইতে পারে, তো সেজন্য সামান্য আমি একটু গ্রেভি রাখবো। আর হ্যাঁ, এবার তো কষানো হয়ে গেছে, এবারে ঢাকনা দিয়ে দেবো আর এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নেবো। তো আবারও আমি ভাতে চলে এসেছি। তো ভাতের মধ্যে এবারে কিন্তু আমি দিয়ে দেবো নুন। তো এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি, যতটা পরিমাণ আর কি নুনটা লাগবে ততটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো
তো নুন দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। অ্যাকচুয়ালি এটা কিন্তু মিষ্টি খিচুড়ি, তাই চিনিটা বেশি পরিমাণেই লাগবে। তো এখানে আমার একটা আন্দাজ হয়ে আছে, তো সেরকম অনুযায়ী আমি চিনিটা দিচ্ছি এখানে। আপনারা চাইলে একটু কিন্তু চেখে দেখে নিতে পারবেন, মানে টেস্ট করে একটা চামচে করে। এবারে কিন্তু আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটাকে। আর ভাতটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে, আর কিন্তু এর মধ্যে জল দেব না। যতটুকু জল আছে না ততটুকু জলেই কিন্তু এটা মানে দমের মধ্যে থাকলে কিন্তু ভাতটা পুরো ফাইনভাবে হয়ে যাবে। আর আমাদের মহিলাদের স্বভাব, এই দেখুন ভাতটা একটা নিয়ে কিন্তু গালে পুরো আমি দেখেই নিলাম কেমন হয়েছে। তো এবারে যেরকম বিরিয়ানি করি না সেরকম কিন্তু এটাকে ঢেকে দিয়েছিলাম এরকম নোড়া দিয়ে। আর এই দেখুন খুলে কিন্তু আমি আরও একবার দেখে নিচ্ছি। তো মাঝে মাঝেই কিন্তু খুলে এটাকে দেখতে হবে, না হলে কি বলুন তো তলায় ধরে যেতে পারে, সেই জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়াম রাখবেন, তবেই এটা ভালো করে বেক হবে, যেমন আর কি বিরিয়ানি আমরা দমে দিই ঠিক সেইভাবে। তো ভাতটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এবারে কিন্তু আমি এর মধ্যে সামান্য ঘি দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি আরও একবার চিকেনটাকে দেখে নিচ্ছি। তো চিকেনটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে আরও একবার নাড়িয়ে দিলাম, আর লাস্টে দিয়ে দেবো কিন্তু গরম মশলার গুঁড়ো। তো আজকে কিন্তু আমি গোটা গরম মশলা যেটা আর কি বেটে গতকাল দিয়েছিলাম রান্নাতে, মানে গরুর মাংস রান্নাতে, সেটাতে তো হয়নি, তা মানে সেটা আর নেই, সেই জন্য আমি এখানে গুঁড়ো গরম মশলাই কিন্তু অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে। সামান্য ধনের পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা আর পাইনি, কি হবে, ব্যাড লাক। তো যা আছে তাই দিয়েই করে নিলাম। তো চিকেনটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। আবারও চলে যাচ্ছি আমি এই ভাতে। আর ভাতের মধ্যে কিন্তু আমি ঘিটা বসিয়ে দিয়েছিলাম, এতে করে কি ঘিটা ভালো করে গলে গেছে। আর ঘি জানেন তো একদমই শেষ হয়ে গেছে, যতটা ছিল তাই ঝেড়ে ঝুড়ে যতটা পেরেছি দিয়ে দিয়েছি। কি আর করব শেষের দিকে। আর একদম লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফুড কালার। এই ফুড কালারটা এইভাবে ছড়িয়ে দিলাম, যখন আমি সার্ভ করব এত সুন্দর একটা কালার আসবে, আপনারা দেখতেই পাবেন। যখন সার্ভ করব তখন দেখিয়ে দেবো। আর ওপর থেকে এইভাবে আমি পাতলা সুতির কটন কাপড় দিয়ে দিলাম। এরপরে এই চাপা দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভারী একটা এই নোড়া, শিলের যে নোড়া হয় সেটাকে চাপিয়ে দিলাম। তো আমার এদিকে গোসল করা, নামাজ পড়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার পালা হচ্ছে বাচ্চাদেরকে খাবার দেওয়া। তো সেটাই আমি বাচ্চাদেরকে ডেকে পাঠিয়েছি ম্যারোজকে দিয়ে। তো চলুন খাবারটা দিয়ে দিই। তো এখানে এই সবাইকে সার্ভ করে দিয়েছি। আর এই পটল ভাজা, আলু ভাজা একটা প্লেটে সুন্দর করে দিয়েছি। আর এদিকে সবাইকে কিন্তু ভাতটা আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। সেটা আর দেখাইনি আপনাদেরকে, কেননা অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছিলো। আর এখানের মধ্যে বড় হচ্ছে এই আমার জায়ের মেয়ে, এর নাম হচ্ছে তাবাসসুম। ও কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছে। আমি ওকেই দিয়েছি, মানে ওকে বলেছি সার্ভ করে দিতে। আর যেহেতু আমি এদিকে শ্যুট করছি সেজন্য আমি তো এদিকে যেতেই পারছি না। আর কি বলবো বন্ধুরা, আমার কপাল এতই খারাপ। আমার জানেন তো ট্রাইপডটা একদমই খারাপ হয়ে গেছে, ভালো করে মানে স্ট্যান্ডে আমি ফোন লাগাতেই পারছি না। বহু কষ্ট করে এইসব ব্লগিং ভিডিওগুলো করছি, কি আর করব, ওইভাবেই কিন্তু শেয়ার করছি। আর এই ও কিন্তু খুব ভালোভাবে সবাইকে শেয়ার করে দিচ্ছে, মানে যে যেটা নিতে চাইছে। সবাই তো পটল ভাজা পছন্দ করে না, তো সেই জন্য যে পছন্দ করে তাকে দিচ্ছে। আর আলু ভাজাটা কিন্তু সবাই নিয়েছে, বাচ্চারা আলু ওরকম চাকা চাকা গোল গোল আলু ভাজা কিন্তু খেতে খুবই ভালোবাসে। তো আমি বললাম আগে সবাইকে এই আলু আর পটল ভাজা দিয়ে খেয়ে নাও, তারপরে কিন্তু তোমাদেরকে চিকেনটা দেবো। কেন এখন চিকেন দেখলে তো বাচ্চারা চিকেনটাই আগে খেয়ে নেবে, ভাতটা কেউ খেতে চাইবে না, সেই জন্য। আর ওই দেখতে পাচ্ছেন এদিকে মেহরোজও বসেছে খেতে, ওর কিন্তু খুবই মজা হচ্ছে। সবার সঙ্গে খেতে বসতে কিন্তু ওর আবার খুব ভালো লাগে জানেন তো। আর এই আমি চলে এসেছি এখানে মাংসটা দিতে সবাইকে। মাংসটা এবারে যে যে পছন্দ, মানে যে যেটা বলছে আমি তাকে সেরকমই দিচ্ছি। আর ওদেরকে জিজ্ঞাসা করে করেই দিচ্ছি যে তুমি কোন পিসেসটা নেবে, তুমি কটা নেবে না নেবে। যেহেতু ওরা বাচ্চা, তাই আমি যদি হুড়ুম দুরুম করে বেশি করে দিয়ে দিই ওরা খেতে পারবে না, নষ্ট করবে। সেই জন্য ওদেরকে আমি কিন্তু জিজ্ঞাসা করে করেই দিচ্ছি যে কে কোনটা নেবে। পরে লাগলে আরও দেবো, মানে ওরা বাচ্চা বুঝতেই পারছেন। তো আজকের দিনটা কিন্তু খুবই এনজয়েবল ছিল, আমার কিন্তু খুব ভালো কেটেছে। আর এইভাবে মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ালে দেখবেন মনও ভালো হয়ে যায়। বাচ্চারাই মানে কি বলবো, বড়দের থেকে সত্যি কথা বাচ্চাদের মন খুব ভালো হয়। বাচ্চাদের মনে কোনো প্যাঁচ থাকে না, কোনো পাপ থাকে না, বাচ্চাদের কাছে তো ফেরেশতা থাকে। সেই জন্য বাচ্চাদেরকে অবশ্যই সবসময় ভালোবাসা উচিত। তো আজকে কিন্তু আমি ব্লগিং ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এই কদিন কিন্তু আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি পাচ্ছি, আপনারা দিচ্ছেন। আমি বুঝতে পারছি যে আমার ব্লগিং ভিডিও আপনাদের খুব ভালো লাগে। এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন। আল্লাহ হাফিজ।